আচ্ছা, এরপরে বাকি অঙ্কটা দেখো, তোমার 3 নম্বর, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বিওয়াই ইকুয়াল টু 0, এটাকে তোমাকে পোলার সমীকরণে প্রকাশ করতে বলছে। দেখো এটাও কিন্তু একটা মানে সাধারণ বৃত্ত না, এটাও একটা স্পেশাল বৃত্ত হবে, কারণ দেখো এখানে আমার এক্সটা নাই এবং ধ্রুবপদটাও নাই। সো আমি আগে তোমাদের একটু দেখাই। আসলে অঙ্ক তো তোমার করতে 30 সেকেন্ড লাগবে না, বাট বিষয়গুলো একটু বুঝলে দেখা যায় সামনে যে বড় অঙ্কগুলো করবে ওগুলাও তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমাকে সমীকরণ দিচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই ইকুয়াল টু 0। সো এইটার তোমাকে বলছে যে এটার পোলার সমীকরণটা তুমি বের করো। সো এখন দেখো সমীকরণ দেখে আমি বুঝতে পারতেছি এখানে আমার কি নাই, ওয়াইটা নাই, আর হচ্ছে আমার কি ধ্রুবপদটা নাই। তার মানে অবশ্যই কি এখানে দেখো আমাকে যে এই বৃত্তটা মানে এই বৃত্তটার যে কেন্দ্র হবে সেই এই বৃত্তটার কেন্দ্র হবে হচ্ছে তোমার ওয়াই অক্ষের উপর অবস্থিত, এবং এই বৃত্তটা হচ্ছে তোমার কি করবে যে এক্স অক্ষকে মূলবিন্দু স্পর্শ করবে। সো এটা আমি আর কি দেখেই বুঝে গেছি। সো আমি তোমাকে ছবিটা একটু এঁকে দেখাই, তাহলে বুঝতে পারবা। যেমন দেখো এরকম ছোট্ট করে একটু আঁকি। এটা হচ্ছে তোমার মূলবিন্দু। সো দেখো এই বৃত্তটা হচ্ছে তোমার, এটার কেন্দ্র হবে হচ্ছে তোমার ওয়াই অক্ষের উপর অবস্থিত। কারণ এখানে দেখো আমার এক্সটা নাই মানে কি জিটা শূন্য ছিল। সো জি শূন্য মানে কি, মানে কেন্দ্রের ভুজ শূন্য মানে এটা কেন্দ্রটা আছে হচ্ছে তোমার এক্স অক্ষের ওয়াই অক্ষের উপর অবস্থিত। এরকম এরকম আর কি। সো কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, আর হচ্ছে এখানে আমি দেখছি ধ্রুবপদ আছে না, ধ্রুবপদ মানে সে মূলবিন্দুগামী বা এক্স অক্ষকে কী করবে, মূলবিন্দু স্পর্শ করবে আর কি। সো এটার কেন্দ্র হচ্ছে সি। সো দেখো আমি এখান থেকে একসাথে কেন্দ্রটা বের করতে পারি। আমরা কেন্দ্র জানি কি -2 দ্বারা ভাগ করে দেবে এক্স এর ওয়াই সহকে, তাহলে -2 একটা আসবে 0 কমা এখানে আসবে সে b/2 এরকম আসতেছে। এটা হচ্ছে আমার কেন্দ্র স্থানাঙ্ক। -2 দ্বারা ভাগ করেছি, তাহলে দেখো এখানে আমার ব্যাসার্ধটা কী হয়। দেখো আমি জানি যে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হচ্ছে তোমার কেন্দ্রের কোটির মান আর কি, কেন্দ্রের যে স্থানাঙ্ক আছে ওটার কোটির মান। তাহলে এইটা হচ্ছে আমার ব্যাসার্ধ, এটা হচ্ছে আমার কি দেখো আর ইকুয়াল টু হবে হচ্ছে তোমাদের b/2। ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। বা তোমরা এরকম বলতে পারো যে আমরা জানি এখানে হচ্ছে যেহেতু তোমার বৃত্তটা হচ্ছে মূলবিন্দুগামী, তাহলে অবশ্যই এখানে আমি বলতে পারবো যে সি ইকুয়াল টু 0। সি ইকুয়াল টু 0। আর আরেকটা জিনিস আমরা জানি যে যদি তোমার বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে তখন আমরা জানি হচ্ছে তোমার ওইখানে কি জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়। সো জানি হচ্ছে বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়। তো সি তো শূন্য, তাহলে কি জিও আমার কী হবে, শূন্য হবে। দুইটা শূন্য, তার মানে কি কেন্দ্রটা অবশ্যই কি এক্স অক্ষের উপর ওয়াই অক্ষের উপর অবস্থিত আর কি। সো দেখো সমীকরণ আমরা এক্স নাই, তার মানে জি ইকুয়াল টু 0 ছিল, আর ধ্রুবপদ নাই মানে সি ইকুয়াল টু 0 ছিল আর কি। ঠিক আছে। তার মানে সি ইকুয়াল টু 0 আর যদি জি ইকুয়াল টু 0 হয় তাহলে বৃত্তটা আমার কী করবে, যে এক্স অক্ষকে মূলবিন্দু স্পর্শ করবে, আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার কী হবে, ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে আর কি। ঠিক আছে। তাহলে কেন্দ্রীয় স্থানে করলাম 0, b/2, আর ব্যাসার্ধ হচ্ছে ওসি হচ্ছে আমার কি b/2 আর কি। সো এটা বুঝতে পারলাম। তাহলে এখানে দেখো আমি তোমাকে যদি এটা একটু করে দিই। সো এটা আমি জাস্ট একটু বুঝাইলাম তোমাদের, এখন তোমরা করতে পারো আর কি। এটাকে আমাকে বলছে পোলার সমীকরণ নিতে, তাহলে আমাকে বলছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বিওয়াই ইকুয়াল টু 0। সো তুমি কী করো, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় এখানে বসিয়ে দাও, আর স্কোয়ার বসিয়ে দাও, কারণ আমি তো জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার। বা এইভাবে করতে পারো, বা তোমরা ছবি এঁকে করতে পারো, কোনো সমস্যা নেই। মাইনাসের বি ওয়াই স্কোয়ার। সো বি এর জায়গায় আমরা কি জানতাম দেখো, ওয়াইয়ের জায়গায় আমরা জানতাম ওয়াই ইকুয়াল টু ছিল এরকম ছিল যে আর সাইন থিটা, মনে আছে তো, ওই যে একদম প্রথমে দেখালাম। তাহলে তুমি এখানে বসাই দাও বি আর হচ্ছে আর সাইন থিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, এরকম আসে।
তাহলে তুমি কি করো যে এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু তুমি বলতে হবে যে বি আর সাইন থিটা। তাহলে আমার কি হয় দেখো, আমার এখানে একটা আর কাটা যায়, তাহলে আর ইকুয়াল টু বি সাইন থিটা। তো এটাই বলছিলাম আর কি। এটা হচ্ছে আমার এই সমীকরণের পোলার সমীকরণ, বৃত্তের পোলার সমীকরণ। সো এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, তবে বৃত্তের পোলার সমীকরণ। সো এটা আশা করি আমরা বুঝতে পারলাম। তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা সমীকরণ দেখে আমার বৃত্তটা কেমন হবে বা ওটার পোলার সমীকরণ কেমন হবে, এটা কিন্তু আমরা বুঝতে পারবো। বা তুমি পোলার সমীকরণ দেখেও বুঝতে পারো যে আমার বৃত্তটা কেমন হবে। তার মানে আমরা পোলার সমীকরণ দেখার সাথে সাথে বৃত্তটা কেমন হবে সেটাও দেখে নিলাম। সো এটা হচ্ছে তোমাদের এক। এবার 2 নম্বর কি বলছে দেখো, যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যার কেন্দ্র এবং ব্যাসার্ধ এত। কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে আর কি। সো কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে কিন্তু আমরা সহজেই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। যেমন 2 নম্বর 2 এর এ বলছে হচ্ছে কেন্দ্র দেওয়া আছে তোমার 2 এর এ তোমাকে দেওয়া আছে তোমার কি তোমার বৃত্তের কেন্দ্র আছে, ও বলছে যে 3, -2 আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর = 6। সো এটা আমরা আসলে অনেকভাবে করতে পারি, যে এটা আমাকে বৃত্তের কেন্দ্র আর হচ্ছে তোমাকে বৃত্তের ব্যাসার্ধ। এখন দেখো আমরা কিন্তু জানতাম যে একটা বৃত্তের তোমাদের কেন্দ্র যদি হয় হচ্ছে h, k আর বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে আমরা 2 নম্বর সমীকরণটা ইউজ করতে পারি, মানে x - h² + y - k = r²। সো সেটা আমরা ডিরেক্ট ইউজ করবো যখন তোমাকে এরকম কেন্দ্র আর ব্যাসার্ধ আলাদা আলাদা করে দিয়ে দিবে, তখন আমরা সবসময় এই সূত্রটা ইউজ করি, যে আমরা জানি মানে এইটা আর কি, x - h² + y - k = r², এটা জানতাম আর কি। সো এটাকে আর কি আমরা এখানে ইউজ করি। দেখো কেন্দ্র আমাকে বলে দিচ্ছে, এটা কেন্দ্র ছিল h, k আর ব্যাসার্ধ ছিল r। তাহলে x - 3² + y + 2² আমার কি r² মানে 6² এরকম। তাহলে এটাকে ভেঙে দাও তুমি, এরকম আসে যে এটাকে বলে x² - এর 6x + 9 এরকম আসে। আর এখানে আসে +y² + 4y + 4 এরকম আসে, তোমার 36। তাহলে এটাকে পাশে নিলে হয়, তাহলে আমি x² সামনে সাজাবো, x² + এর y², তারপরে x গুলো আগে সাজালে -6x + এর 4y। এরপর দেখো ধ্রুবপদ কি আছে, এখানে আছে 9 আর এখানে আছে মানে 13 এখানে আছে -এর 13 থেকে যদি তোমাদের 36 চলে যায় তাহলে কত আসে দেখো, 23 আসবে। সো এইটাই তোমার হচ্ছে বৃত্তের সমীকরণ আর কি। হ্যাঁ, সো আমরা আসলে এই h, k যে সূত্রটা আছে এটা খুব রেয়ার ইউজ করি আর কি, অত বেশি করি না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা জিএফসি দিয়ে করি বা তোমাদের বৃত্তের সাধারণ সমীকরণ যেটা ছিল ওইটা দিয়ে করি আর কি। হ্যাঁ, তবে যদি সরাসরি তোমাকে কেন্দ্র আর ব্যাসার্ধ দিয়ে দেয় তখন তোমরা h, k, r বা এই সূত্রটা ইউজ করতে পারো আর কি। ঠিক আছে। সো এখন তুমি যদি চাও এটাকে জিএফসি দিয়ে করতে পারবা, কারণ জিএফসি দিয়ে আমরা 90 থেকে 95% ম্যাথ করি। সো সেটা করা যাবে, যেমন ম্যাথের 2তে যদি তুমি করো, ম্যাথের 2তে যেমন আমাদের জিএফসিটা এরকম ছিল, যেমন এখানে তোমাদের যদি একটু মনে থাকে, আমি জাস্ট একটু মনে করে দিচ্ছি। এটা x অক্ষ, যেরকম 0 বিন্দু। সো তোমার এখানে একটা বৃত্ত ছিল, মানে এটার কেন্দ্র আমার অবশ্যই মূলবিন্দুতে না হয়ে যদি অন্য কোথাও হয়, আমার এই অ্যাক্সিডেন্টটা ঘটে সবসময়, খুবই দুঃখজনক। যাই হোক, যদি মূলবিন্দুতে না হয়, ধরো আমার কেন্দ্র হচ্ছে, ধরো সি হচ্ছে, তুমি বলতে পারবা হচ্ছে h, k ছিল, বা আমি বলতে পারবো যে এটা হচ্ছে -g, অন্য একটা কারণ নেই, -g, -এর x, এটা ছিল আমাদের কেন্দ্র। আর ব্যাসার্ধ তো বলছে আর, কোনো সমস্যা নেই।
ব্যাসার্ধ তুমি যেখানে দেখো এটা ছিল আমাদের আর, ঠিক আছে, আর যাচ্ছে আমাদের কেন্দ্র। সো এখন দেখো যদি আমি ধরি তোমার এইচ কমা কে ধরি, তাহলে এটা হয় কি আমার, দেখো এই জায়গাটা হচ্ছে তোমাদের, এটা হয়েছে কে আর এটা হয়েছে আমার এইচ, বা তুমি বলতে পারো এটা হচ্ছে আমার কি মাইনাসের, এটা হচ্ছে ইকুয়াল টু মাইনাসের জি, এটা হয় আমার ইকুয়াল টু মাইনাসের এফ, এরকম হয়। সো যদি এরকম হয় তাহলে আমরা বলছিলাম যে এইচ কমা কে আর হলে এটার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর যদি তুমি জিএফসি দিয়ে করো, মানে কেন্দ্র হয় মাইনাস জি মাইনাস এফ, আর তোমাদের তোমার কেন্দ্র যদি এটা হয় তাহলে আমরা জানি যে এটা হয় এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু, ঠিক আছে। এটা ছিল হচ্ছে আমার জিএফসি দিয়ে সমীকরণ বের করে। এখন যদি এটা বুঝো তাহলে আমরা করতে পারি। যেমন দেখো আমার যেহেতু বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তার মানে আমার কি তোমাদের জি আর এফ এর মান কিন্তু দেওয়া আছে। আসলে জি আর এফ এর মান দেওয়া না, তোমাকে মাইনাস জি আর মাইনাস এফ এর মান দেওয়া আছে, মানে বিষয়টা এরকম। এখানে যেমন আমাদের সমীকরণ হচ্ছে এটা, জিএফসি দিয়ে করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। সো এই সমীকরণের ক্ষেত্রে আমরা জানি যে কেন্দ্র ছিল হচ্ছে তোমাদের মাইনাস জি কমা মাইনাস এফ, এটা ছিল আমার কেন্দ্র। তাহলে তোমার ও আমাকে কেন্দ্র বলে দিচ্ছে কি, দেখো ও বলে দিচ্ছে হচ্ছে তোমাদের 3 কমা মাইনাস 2, তাহলে এটা হবে 3 কমা মাইনাস 2 এরকম। তাহলে দেখো আমার মাইনাস জি মাইনাসের মান হচ্ছে এটা, তাহলে জি কী হবে দেখো, সুতরাং তুমি বলতে পারো যে জি ইকুয়াল হবে কি -3, দেখো মাইনাস জি হচ্ছে 3, তাহলে জি কী হবে -3। কারণ দেখো আমি এটাকে যেমন মাইনাস জি ইকুয়াল টু ছিল আমার 3, তাহলে আমি মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে কী হবে দেখো জি ইকুয়াল টু -3। সেমভাবে তোমাদের বলতে পারবে এরকম যে এবং তোমাদের মাইনাস এফ ইকুয়াল টু ছিল -2, তাহলে এফ ইকুয়াল টু কী হবে, মাইনাস দ্বারা গুণ করলে দিতে হবে 2, ঠিক আছে এরকম। সো আমি কেন জি আর এফ এর মান বের করলাম, কারণ আমার সূত্রে দেখো আমার কিন্তু এটা জি এফ এখানে আসে, আমি ডিরেক্ট বসাবো, ঠিক আছে। সো এখন দেখো জি আর এফটা আমি পেয়ে গেলাম, তার মানে এখানে বসাইতে পারবো, সমস্যা নাই। এখন আমার কি লাগবে, সি লাগবে। এখন সি বের করার জন্য তোমার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা লাগবে আর কি, কারণ আমরা একটা জিনিস জানতাম যে আর স্কোয়ার ইকুয়াল টু, তুমি তো মনে থাকে আর স্কোয়ার ইকুয়াল টু আমাদের ছিল এরকম যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে এরকম ছিল। সো এখন আমাকে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু বলে দিচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ বলে দিচ্ছে কত 6, তাহলে আমি এটা 6 বসাতে দেবো 36 ইকুয়াল টু এখানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানে হচ্ছে 4, সরি এটা 4 না, এটা হচ্ছে তোমার 9 প্লাস 4 মাইনাস 6, তাহলে তোমার কত আসবে দেখো এখানে 13, তাহলে 23, তাহলে সি ইকুয়াল টু আসে হচ্ছে তোমাদের -23। তাহলে আমি কিন্তু সব কিছু মান পাই গেছি, বুঝতে পারছো? সো এই হচ্ছে ব্যাপার। তার মানে ও আমাকে অঙ্কে কেন্দ্র বলে দিচ্ছে, কেন্দ্র বলা মানে কিন্তু আমার এই সমীকরণের জি আর এফ এর মান কিন্তু একটু আমাকে বলে দিচ্ছে আর কি, ঠিক আছে। সো আর ব্যাসার্ধ বলে দিছে, এই জন্য আমি সিটা বের করে ফেললাম। এখন তাহলে আমার সব বের হয়ে গেছে। সো আমি এবার মানগুলো বসাই দিই। সুতরাং তুমি বলতে পারো এরকম যে এটা হচ্ছে এক্স স্কোয়ার, অন্য কালার দিয়ে লিখি, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাসে দেখো এখানে কত 2g, আমার আছে কত জি আছে হচ্ছে তোমাদের, এটা প্লাস দিয়ে একটু ভুল করে ফেললাম, জি আছে -3, তাহলে এটা হচ্ছে তোমাদের 2 ছিল আর হচ্ছে 2 ইন্টু 3 মানে হচ্ছে -6x, তারপর হচ্ছে তোমাদের 2 আছে প্লাসের, ওটা 2 ইন্টু 2 হবে কত 4y আর হচ্ছে -23 করলে 0, একইভাবে করলে হইতেছে, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? এখানে আমি কী করছি, জি এর মানটা বসাইছি জাস্ট, আর এখানে হচ্ছে এফ এর মান বসাইছি আর কি, ঠিক আছে ওয়াই এখানে, আর সির মানটা এখানে বসাইছি -23 করলে 0। সো এটা হচ্ছে তোমাদের মোটামুটি জিএফসি দিয়ে যদি করো, কিন্তু আমরা আসলে দেখো এটা একটু বড় হয়েছে বা একটু মানে উদ্ভট লাগতেছে, এই জন্য যখন আমাদের কি করে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ আমাকে ডিরেক্টলি বলে দেয়, তখন আমরা কি করি ওই এইচ কমা কে কমা আর দিয়ে করি, মানে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার দিয়ে করি আর কি।
ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। এখন এরপরে তোমাকে কি বলছে দেখো 2-এর যে নিচের বৃত্তগুলির কেন্দ্রীয় স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করা। আচ্ছা এটার উল্টা দিছে আর কি। এখানে আমাকে কি বলছিল যে কেন্দ্রীয় ব্যাসার্ধ দিয়ে সমীকরণ চাইছে, আর এখানে আমাকে কি বলছে যে সমীকরণ দেওয়া আছে, চাইছে হচ্ছে তোমাদের বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ। সো এটাও আমরা শিখছিলাম। যেমন দেখো এরকম ছিল তোমাদের এখানে আমাকে বি নাম্বার দিছে, এরকম সমীকরণ দিছে একটা x² + y² - 8x + 6y + 9 = 0 এরকম দিছে আর কি। বি এর এক। সো এখন আমরা দেখো সমীকরণ থেকে কিন্তু কেন্দ্র আর ব্যাসার্ধ বের করা শিখছিলাম। যেমন এরকম ছিল, কেন্দ্রটা ছিল এরকম, যদি তোমাদের শর্টকাট সূত্রটা মনে থাকে, কেন্দ্র ছিল হচ্ছে আমাদের এরকম যে এক্স এর সহগ -2, আর এটা হবে হচ্ছে তোমার ওয়াই এর সহগ -2, এরকম ছিল আর কি। যদি হয় তাহলে দেখো আমরা এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা কেন্দ্রটা বের করে ফেলতে পারবো। কেন্দ্র বের করলে তুমি ব্যাসার্ধ বের করতে পারবে, কোনো সমস্যা নাই। সো এটার সাহায্যে আমরা কেন্দ্র বের করে নিতে পারি। তাহলে দেখো এই সমীকরণের ক্ষেত্রে আমার কেন্দ্রের কী হবে, তাহলে কেন্দ্র হবে হচ্ছে সি, এটা হচ্ছে ইকুয়াল সি হবে হচ্ছে দেখো আমি -2 দ্বারা ভাগ করলে কত আসে 4, আর +6 -2 দ্বারা ভাগ করলে আসবে -3। তাহলে এটা হচ্ছে তোমার কেন্দ্র। এবার কেন্দ্র যদি জানো তাহলে ব্যাসার্ধ বের করবে। সুতরাং ব্যাসার্ধ মানে এটা কিন্তু জিএফসির সমীকরণ থেকে আমরা এটা বের করছিলাম আর কি। ব্যাসার্ধ আর = আমাদের ছিল এরকম যে √g² + f² - c। সো এখন দেখো এটা আমার জি এর মান কত, দেখো আমি পাইছি হচ্ছে এটা বসে দেবো, তাহলে হবে সো 4 আর -3, তেমন হচ্ছে তোমাদের 4² √4² প্লাস হচ্ছে এটা স্কোয়ার হয়ে যাবে, তার প্লাস হচ্ছে তোমাদের 3² দিলে হবে। আর এখানে কত আছে +9, তাহলে হচ্ছে -9, তাহলে কত আছে দেখো 16 থেকে 4 × 16 + 9 25 থেকে 9 চলে গেলে তোমাদের 16 থেকে, তাহলে এটা হবে তোমাদের কত 4 একক। তাহলে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ কিন্তু বের হয়ে গেল। তার মানে তোমাকে একটা বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারতে হবে। সো এটাই গেল। এরপরে হচ্ছে তোমাদের 2 নাম্বার দেখো কি বলছে যে 4 × x² + y², তারপর +24x - 4y - 26 এটা হচ্ছে তোমার কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে বলছে। এখন আমি তোমাদের যখন এই সূত্রটা পড়াইছিলাম বা শর্টকাট সূত্রটা শিখেছিলাম, তখন একটা শর্ত বলে দিয়েছিলাম, তোমাদের তো মনে থাকে। শর্তটা ছিল এরকম যে আমার x² আর y² সহগ সবসময় কী হতে হবে, 1 হতে হবে, যখন তুমি এরকম কেন্দ্র আর ব্যাসার্ধ ডিরেক্ট -2 দ্বারা ভাগ করে বের করবা, যদি তোমার মনে থাকে। মানে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করার জন্য আমার যে শর্টকাট সূত্রটা ছিল, এটার কি একটা শর্ত ছিল আর কি, x² y² সবটা সবসময় 1 বানাতে হবে। কিন্তু দেখো তোমার এই যে 2 নং সমীকরণ দিচ্ছে, এখানে কিন্তু আমি যদি গুণ করে দিই তাহলে কিন্তু x² y² সহগ কিন্তু 4। এখন কথা হচ্ছে ভাই, তোমার বৃত্তের সমীকরণে সবসময় x² y² সহগ সমান থাকবে আর কি। এখন সমান 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে, যাই কিছু হতে পারে না কেন, সমান হতে হবে আর কি। ঠিক আছে, এখন সমান হলে আমি কি করব, যেই সংখ্যাটা থাকবে, যেমন এখানে 4 আছে, ওই সংখ্যাটা দ্বারা ভাগ করে দেবো পুরো সমীকরণকে। এখানে যদি 5 থাকতো, মানে 5x² + 5y², তাহলে 5 দ্বারা ভাগ করে দিতাম আর কি। তাহলে দেখবা x² আর y² সবগুলো আমার 1 হয়ে যেতেছে আর কি। বুঝতে পারছো? কারণ এটা বৃত্ত, সো x² y² সহগ কি সবসময় সমান থাকবে আর কি। তাহলে সহজেই আমরা কি করতে পারবো, সহগ কিন্তু 1 বানাতে পারবো আর কি। তাহলে সহগ 1 বানাতে হলে আমি কি করব, যে সহগ 1 না থেকে অন্য কিছু থাকে, তাহলে যা থাকবে সেটা দিয়ে কী করবো, পুরো সমীকরণে ভাগ করে দেবো। এখানে 4 আছে, আমরা কী করবো, 4 দ্বারা ভাগ করে দেবো। সো দেখো তাহলে কি হয় এরকম, যেমন আমি যদি বলি এরকম হচ্ছে বিয়ের 2 সমীকরণটা হচ্ছে এরকম 4 × x² + y² প্লাস 24x, এটা 24x - 4y - 27 = 0। এই হচ্ছে ব্যাপার। সো এই সমীকরণে দেখো আমি কী করলাম, 4 দ্বারা ভাগ করে দিই, কারণ এখানে 4 আছে। সো 4 দ্বারা ভাগ করে দিই, এটা হবে x² + y² এরকম আসে।
তারপর সেটা যদি 4 দ্বারা করতে প্লাসের এরকম কত আছে 6x মাইনাস এরকম 4 দ্বারা y আর মাইনাসের 27/4 এরকম আসে। ঠিক আছে, তাহলে কেন্দ্রটা কী হবে দেখো ওই একই। এখন কিন্তু আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কেন্দ্র হবে, সুতরাং কেন্দ্র কী হবে দেখো, -2 দ্বারা ভাগ করলে আসবে তোমার তো তোমাদের -3 আর y সহকে -2 দ্বারা ভাগ করলে আসবে প্লাসের হাফ। এটা হচ্ছে আমার কেন্দ্র। তাহলে ব্যাসার্ধ কী হবে তোমাদের, সুতরাং ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে এরকম যে √g² প্লাস f² মাইনাস c। তাহলে g² কত 9 হবে, প্লাস f² কত 1/4 হবে, মাইনাস হচ্ছে তোমার কত g² প্লাস f² মাইনাস c। তাহলে সিটা কত দেখো এখানে -27/4, তাহলে প্লাসের 27/4 হয়ে যাবে, প্লাসের 27/4 এরকম। সো এই হচ্ছে অবস্থা। তাহলে দেখো কী আসে এখানে, আমি যদি 4টাকে কমন নিই বা লসাগু করি তাহলে দেখো কত আসে 4 9 36 প্লাস 1 প্লাস 27 এরকম আসে। সো এটা আসবে কত দেখো, এখানে আসে হচ্ছে তোমাদের 36 আর হচ্ছে 36 আর 1 37 আর হচ্ছে 27 কত 20 যোগ করো তাহলে কত আসে 57 আর হচ্ছে 7, তাহলে কত আসে তোমাদের 64। তাহলে 64/4, তাহলে 64 যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে 16 আসবে, তাহলে 4। তাহলে আমার বৃত্তের ব্যাসার্ধ যাচ্ছে 4 একক, তার মানে এত একক। সো আমরা কিন্তু বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে ফেললাম। সো এটা হচ্ছে একটা ব্যাপার। সো এটাও গেল। তার মানে বৃত্তের সমীকরণ যে তোমাকে দেখবে, তোমরা কী করবে যে বৃত্তের সমীকরণ দেখবে যে দিলে আমরা কী করবো কেন্দ্রের ব্যাসার্ধ বের করতে পারবো। বৃত্তের তোমাকে মানে বৃত্তের যে কোনো সমীকরণে দেখ না কেন তুমি ব্যাসার্ধ আর কেন্দ্রের ব্যাসার্ধ বের করতে পারবো আর কি। এবার চলো 3 নম্বর কি বলছি, যে কে এর কোন মানের জন্য এই সমীকরণটি বৃত্ত নির্দেশ করে, এই সমীকরণটি বৃত্তে নির্দেশ করে। এটা চুয়েটে আসছে আর কি, ঢাবিতেও আসছে, ভালো অঙ্ক। কে এর কোন মানের জন্য এই সমীকরণ। আচ্ছা, আমরা কিন্তু বৃত্তেও যখন পড়াইছিলাম তখন একদম প্রথম ক্লাসের দিকে তোমাদের বৃত্তের সমীকরণ হওয়ার জন্য কতগুলো শর্ত আছে, ওই শর্তগুলা পড়াইছিলাম। সো এটা কিন্তু তোমাদের পারার কথা আর কি। সো আমি একটু দেখাই দিই। যেমন দেখো এটা আমাকে বলছে 2 এর সি আর 1 এতগুলো একসাথে না দিলেও পারতো। যেমন কে এর কোন মান জন্য এখন তোমাদের সমীকরণটা দিচ্ছে এরকম যে x মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমাদের kx প্লাস 2 ইন্টু y মাইনাস 1 0। সো কে এর কোন মানের জন্য এটা হচ্ছে আমার একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে। এটাকে একটু সিম্পলিফাই করা লাগবে আগে, নাহলে তোমার বুঝতে কষ্ট হবে আর কি। ঠিক আছে, তাহলে দেখো সিম্পলিফাই করার জন্য এখানে আমার একটা সূত্র দেওয়া, সূত্র হচ্ছে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র দিতাম। যদি তোমাদের যদি মনে থাকে এরকম ছিল যে এটা অন্য কালার নেই, যেমন এরকম একটা সূত্র ছিল আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। এটা ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা এটা প্লাসের 2ab প্লাস 2bc হ্যাঁ প্লাস 2ca এরকম ছিল আর কি। ঠিক আছে, সো এটা ছিল হচ্ছে আমাদের একটা সূত্র। এই সূত্রটা এখানে ইউজ করে দিই। তাহলে দেখো এক্স, এটা যদি আমি কী করি প্লাস দিয়ে মাইনাস ওয়াই ধরি তাহলে কিন্তু হয়। হ্যাঁ, সো সেটাই করি আর কি। দেখো এখানে আমরা সূত্র যদি ইউজ করে দিই তাহলে এরকম হবে যে এক্স স্কোয়ার, এখানে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার মানে কিন্তু প্লাসের ওয়াই স্কোয়ার হবে, প্লাস ওয়াই স্কোয়ার আর আছে এখানে আছে 9। তারপর তোমাদের প্লাস, মানে একটু সাজায় লিখি আমি, একটা লাইন কম করে একটু সাজায় লিখি আর কি। হ্যাঁ,
দেখো কি আসে, তাহলে 2ab হচ্ছে 2xy 2ab, তারপরে তোমাদের আচ্ছা এটা হচ্ছে তোমাদের আর কি, আচ্ছা এখানে একটা মাইনাস আছে দেখো, এখানে তো ওয়াই এখানে মাইনাস ছিল, তার মানে আমি কিন্তু এক্স প্লাস দিয়ে মানে এটা এইভাবে লিখছি আর কি, এক্স প্লাস মাইনাস ওয়াই দিয়েছি, এরকম দিয়েছি, প্লাস 3 দিয়েছি এরকম, ঠিক আছে। তাহলে এখানে তো মাইনাস আসবে আর কি, মাইনাসের 2xy, তারপর দেখো মাইনাসের কত দেখো 2bc, বিসি হলে এটা হবে 6y হবে, তারপর হচ্ছে প্লাসের 6 আছে 6, ঠিক আছে এরকম আসে। তাহলে এরপরে কি যেটা আছে ওইটাই প্লাসে তোমাদের kx, এখানে কি আসে দেখো, আচ্ছা দুটা গুণ করে দিলে এরকম আসে যে কি আসে দেখো kxy, আচ্ছা kxy আর হচ্ছে মাইনাসে kx আর হচ্ছে তোমাদের প্লাসের 2y প্লাস 2 মাইনাসের 2, একটু বড় আসছে, সো এটাকে আমি একটু সাজায় লিখলে এরকম দেখো, আমার তো বৃত্তের সমীকরণ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একসাথে রাখি, এক্স প্লাস ওয়াই স্কোয়ার রাখলাম, প্লাস হচ্ছে তোমার দেখো এখানে কি আছে, তোমাদের এখানে দেখো আমি যদি এখানে একটা এক্স ওয়াই আছে, এখানে একটা এক্স ওয়াই আছে, তাহলে আমি কী করি এক্স ওয়াইটা কমন দিই, তাহলে এক্স ওয়াই কমন দিলে আসবে দেখো কী আসে আমাদের এখানে দেখো এটা হচ্ছে প্লাসে, তাহলে কে মাইনাস 2 আসে ইন্টু এক্স ওয়াই, মানে এইটা তাহলে এটা কিন্তু চলে গেল, এটা চলে গেল। এরপর দেখো কি থাকে এক্স ওয়াই আসে, তারপর হচ্ছে তোমাদের ধরো প্লাস, তারপরে এক্স আছে কই দেখো এই একটা এক্স আছে, আর হচ্ছে তোমাদের এই যে একটা এক্স আছে আর কি, তাহলে এক্সটা যদি আমি কমন নেই তাহলে কী আছে দেখো তোমাদের এই যে এটা, তাহলে হচ্ছে তোমাদের 6 মাইনাস কে আসে এরকম, কে ইন্টু এক্স আসে, তাহলে এইটাও চলে গেল আর এটাও কিন্তু চলে গেল। এবার ওয়াইটা দেখো, ওয়াই আছে এইখানে আর আছে এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই যদি কমন নেই বা দুটো ওয়াই কমন নেই দরকার কি, এখানে আছে তোমার 4y আসে, তাহলে মাইনাসের 4y মাইনাসের 4y আর সেখানে আছে 2 আর ধ্রুপদ আছে আর এখানে আছে, তাহলে আছে প্লাসের 7, তাহলে দেখো এটা একটু সুন্দর হয়ে গেছে মানে আগের থেকে, এখন একটু সাজানো গোছানো লাগতেছে। হ্যাঁ এখন দেখো এখানে ঝামেলাগুলো কোথায়, যেমন আমরা যখন একটা বৃত্তের সমীকরণকে আর কি আইডেন্টিফাই করতে গেছিলাম তখন একদম প্রথম বলছিলাম যে প্রথম শর্তটা ছিল যে আমার একটা বৃত্তের সমীকরণে মানে বৃত্তের অনেকগুলো শর্তের মধ্যে একটা শর্ত এরকম ছিল যে আমার বৃত্তের সমীকরণে কোনো এক্স ওয়াই সম্বলিত পদ কিন্তু থাকতে পারবে না, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ কিন্তু আমার থাকতে পারবে না। তাহলে দেখো আমার ঝামেলা হচ্ছে যে কে মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইটাকে নিয়ে এখানে, হ্যাঁ সো বাকি কিন্তু সব সেম আছে, দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস আছে, আবার কি এখানে আমার কি তোমাদের এক্স আছে ওয়াই আছে, তারপর হচ্ছে ধ্রুবপদ আছে, হ্যাঁ সো সবই আছে, বাট এই এক্স ওয়াইটা কিন্তু ঝামেলা হয়ে গেছে আর কি, তার মানে কি এটাকে আমাকে বাদ দিতে হবে, সো এটাকে বাদ দিলে কী হবে দেখো, যদি আমার এই কে মাইনাস 2 এর মানটা যদি আমার 0 হয়, একটা সেকেন্ড কামা করে দেখো আমি কি বলতেছি যে এইটার এই যে কে মাইনাস 2টা আছে, এই কে মাইনাস 2 এটা মান যদি আমার 0 হয় তাহলে কিন্তু এক্স এর সহ 0 চলে আসে, তাই না। সো আমরা মানে এক্স এর সম্বন্ধে কোনো পদ থাকবে না, তাহলে দেখো আমার যদি কে ইকুয়াল টু 2 হয়, যদি এখানে প্লাস 2 হয় তাহলে প্লাস 2 আর মাইনাস 2 কিন্তু কাটা যায়, তাহলে এটা কি আসে এক্স এটা সহ 0 চলে আসে, তাহলে এখানে 0 চলে আসবে, 0 ইন্টু এক্স মানে 0 চলে আসবে, ঠিক আছে। সো এটা একটু করি, যেমন দেখো আমি বলতে পারি এরকম যে যেহেতু বৃত্তের সমীকরণে মানে বৃত্তের সমীকরণ বাই এক্স ওয়াই সম্বলিত পদ মানে অন্য কোথাও থাকুক না থাকুক বৃত্তের সমীকরণ কখনো থাকবে না আর কি, পরাবৃত্ত উপবৃত্ত তারপর অধিবৃত্ত এগুলো থাকতে পারে, বাট বৃত্তের সমীকরণ কখনো এক্স ওয়াই থাকবে না, এটা মাথায় রাখবে। যেমন বৃত্তের সমীকরণে এক্স ওয়াই সম্বলিত পদ থাকতে পারে না, তাহলে সুতরাং আমি বলতে পারি যে থাকতে পারে না, তার মানে এটা কিন্তু আমার 0 হতে হবে, তাহলে কে মাইনাস 2 ইকুয়াল টু 0,
এটা 0 হলে তো হয়ে যায়, এটা 0 হলে কিন্তু আমার এক্স ওয়াইটা 0 চলে আসে, তাহলে কে ইকুয়াল টু 2। তার মানে কে এর মান যদি 2 হয় তাহলে আমি বলতে পারবো সুতরাং কে ইকুয়াল টু 2 হলে প্রদত্ত সমীকরণটি কী হবে, একটি বৃত্তের সমীকরণ হবে। এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এটা গেল আমাদের মোটামুটি। তাহলে বুঝতে পারলাম যে এক্স এর পর থাকলে সেটা আর যাই হোক বৃত্ত না, পরাবৃত্ত অধিবৃত্ত এগুলো হতে পারে। সো এই হচ্ছে ব্যাপার। সো এটাও আর কি ইজি একদম। এরপর হচ্ছে তোমাদের দেখো 2 এর কোনটা গেল, 2 এর সি এর 1 গেল। এবার দেখো তোমাদের সি এর 2টা দেখতে পারো, যেমন এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f প্লাস এর সমীকরণের একটি বৃত্তি নির্দেশ করার শর্তগুলো লেখো এবং কোথায় আবার কি শর্তগুলো লেখো, এবং এ থেকে দেখাও যে x প্লাস y প্লাস 4x মাইনাস 6y প্লাস 17 এই সমীকরণটি কোনো বাস্তব বৃত্তে সহিত করে না। আচ্ছা, এখন ভাই এটাও আর কি আগেরটার মতোই, মানে আমি যখন তোমাদের বৃত্তের সমীকরণ পড়ানোর শুরুতে তোমাদের আমি কি করছিলাম, বৃত্তের সমীকরণগুলা মানে কোন শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ হবে আর কি, আর কোন শর্ত সাপেক্ষে মানে কোন শর্ত থাকলে আমার বৃত্ত সমীকরণ হবে, কোন কন্ডিশন ফিল করলে আমার বৃত্তের সমীকরণ হবে, এগুলো কিন্তু আমি তোমাদের পড়াইছিলাম। সো ওইটাই আর কি এখানে দিছে। সো তোমরা যদি ওই ক্লাসটা খুব ভালোভাবে আশা করি বোঝার কথা, ওইটা বুঝলে এটা একদম পানি ভাত। তো তোমাদের দেখা এরকম বলে দিছে, মানে একটা সমীকরণ দিয়েও জাস্ট বলে দিচ্ছে যে এই সমীকরণটি বৃত্তে নির্দেশ করার শর্তগুলো লেখো আর কি, ঠিক আছে। আর এর থেকে দেখা হচ্ছে যে তোমার আরেকটা বৃত্তের কি সমীকরণের কোনো বাস্তব বৃত্ত কি সূচিত করে না। তাহলে দেখো এরকম যে আমরা প্রথম সমীকরণ নিয়ে কাজ করি, মানে সি এর 3 না 2, এটা 2 সরি। তো সি এর 2 এরকম দিচ্ছে আমাকে সমীকরণটা যে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, এগুলো ঠিকঠাক মনে হইতেছে, এগুলো 0। সো এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। x প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f প্লাস। সো তুমি প্রথমেই দেখো এটা নিয়ে আমি কিন্তু বুঝতে পারতেছি যে এখানে এক্স ওয়াই আছে, তার মানে এক্স ওয়াইটাকে আমাকে আগে সরাতে হবে। সো এখন দেখো আমাদের কয়েকটা শর্তের ভিতরে ফার্স্ট শর্ত এরকম ছিল যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব কিন্তু আমার সমান বানাতে হবে। তাহলে আমার এখানে কী কী শর্ত দেখো, আমি শর্ত লিখবো। এটা শর্ত কি, এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সব কি সমান বানাতে হবে, কারণ সব সমান না হলে কখনো সেটা বৃত্ত হয় না। এটা আমাদের প্রথম শর্ত। তাহলে কি হবে, এ ইকুয়াল টু বি হবে, এ ইকুয়াল টু বি হিসেবে প্রথম শর্ত। 2 নম্বর হচ্ছে আমার কি ছিল, যে এরকম যে বৃত্তের সমীকরণে কখনো কি কোনো এক্সের সমান্তর পদ থাকতে পারবে না। হ্যাঁ, তাহলে দেখো এখানে যদি এক্সের সমান্তর পদ না থাকে তাহলে আমার কি, এটা তো ধ্রুবক, আমি এইচের মানটা যদি আমার 0 হয় তাহলে তো পুরোটা আমার শূন্য চলে আসে। তাহলে তোমার যে এক্স ওয়ার যে সহগ আছে, দেখো এখানে এক্স ওয়ার সহগ হচ্ছে আমার এইচ বা 2 এর 0 হলে তাহলে আমার এটা কি 0 হবে আর কি, এইচ ইকুয়াল টু কি 0 হতে হবে। এটা গেলো 2টা। আর থার্ড আরেকটা শর্ত ছিল তোমাদের এরকম যে দেখো যে লেখা রাখে, আমরা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ বের করার সূত্র জানতাম, মানে জেনারেল সমীকরণ আর ইকুয়াল টু এরকম ছিল ছোটো বড় জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি, তোমাদের মনে থাকে। এখন দেখো এই যে সমীকরণ জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি আছে, এখন এই সমীকরণে দেখো অবশ্যই আমরা জানতাম যে যদি তুমি কোনো বাস্তব বৃত্ত পেতে চাও বা কোনো ব্যাসার্ধ পেতে চাও, বা ব্যাসার্ধ শূন্য হোক সমস্যা নাই, কোনো বাস্তব বৃত্ত পাইতে হলে অবশ্যই তোমাকে এই রুটের ভিতরে প্লাস আসতে হবে বা মিনিমাম 0 চলে আসতে হবে, 0 চলে আসতে হবে। তাহলে এটা হচ্ছে এরকম ছিল যে জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের মানটা অবশ্যই কি আমার সি থেকে বড় হতে হবে, সি থেকে বড় হতে হবে বা সমান হলে সমস্যা নেই, কারণ সমান হলে কি 0 চলে আসবে,
এরকম ছিল। কিন্তু বাই এনি চান্স যদি সি এর মান জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার থেকে বড় হয়ে যায় তাহলে রুটের ভিতরে মাইনাস চলে আসছে, তখন কিন্তু আমরা কোনো বাস্তব বৃত্ত পাবো না। হ্যাঁ, এটা তো তোমাদের মনে আছে, তখন আমার অবাস্তব বৃত্ত চলে আসবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু লিখে দিই। আরও আমি কিছু জিনিস তোমাদের দেখাইছিলাম, যেমন এটা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, কি এটা তোমাদের কি গ্রেটার দেন আর ইকুয়াল হতে হবে আমার কি সি, তাহলে এই দুটোর ভিতরে প্লাস আসবে অথবা জিরো জিরো আসবে, তাহলে কি আমি কি জিরো চলে আসলে তো আমরা কি বাস একটা বিন্দুবৃত্ত পাবো, তবে যদি প্লাস হয় তাহলে অবশ্যই আমি ব্যাসার্ধ পাইতেছি মানে বাস্তব বৃত্ত পাইতেছি। বাট কোনো মতে যদি এখানে মাইনাস চলে আসে বা সির মানটা বড় হয়ে যায় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার থেকে, অবশ্যই আমার কী হবে, এটা একটা অবাস্তব বা কাল্পনিক বৃত্ত আসবে আর কি। ঠিক আছে, তার কোনো বাস্তবে তার কোনো অস্তিত্ব থাকবে না, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাকে এই যে সমীকরণটাও দিয়েছে, এই সমীকরণ যদি এই তিনটে শর্ত মেনে নেয় তাহলে এই সমীকরণটা কী হবে, একটা তোমার বৃত্তের সমীকরণ হবে। ঠিক আছে, সো এটা বুঝতে পারলাম। দেখো, সো এটা যদি বুঝি তাহলে এবার দেখো আমি দ্বিতীয় অংশটা দেখি এবার। সো দ্বিতীয় অংশ কী বলছে যে, এবার দেখো বৃত্তের যে আরেকটা সমীকরণ দিচ্ছে, এটাকে বলো দ্বিতীয় অংশ। ধরো দ্বিতীয় অংশ, এখানে আমাকে একটা সমীকরণ দিচ্ছে এরকম যে x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 17, x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস মাইনাস 6y, এরপর হচ্ছে প্লাস 17 ইকুয়াল টু 0, প্লাস 17 ইকুয়াল টু 0। সো ও বলছে যে এই যে সমীকরণ দিয়ে বলছে যে সমীকরণটা কোনো বাস্তব বৃত্ত সূচিত করে না। সো এখন দেখো কথা হচ্ছে যে বাস্তব বৃত্ত সূচিত করে না, কেন করে না? দেখো এখানে আমার কিন্তু প্রথম আর দ্বিতীয় শর্ত মেনে নিয়েছে, এখানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব সমান আছে, এখানে কোনো এক্সের সম্মিলিত কোনো পদ নাই। এখন দেখো আমি এটা, তুমি একটু কাজ করো, একটা কষ্ট করে দেখো, এটা কেন্দ্র আমার কি কেন্দ্র, বৃত্ত দিলেই আমি কি করি, বৃত্তের সমীকরণ দিলে আমি কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারি। তাহলে কেন্দ্র হবে কি, দেখো -2 দ্বারা ভাগ করলে হবে তোমাদের হচ্ছে -2, এটা হবে হচ্ছে 3, এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। তাহলে এবার তুমি একটু কষ্ট করে ব্যাসার্ধটা বের করো, ব্যাসার্ধ যদি বের করি তাহলে দেখো আর ইকুয়াল টু কী আসবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো এরকম ছিল। তাহলে দেখো এটা কি আসে, আমার জি স্কোয়ার করলে আসে হচ্ছে তোমার 4, এফ স্কোয়ার করলে আসে হচ্ছে প্লাস 9, মাইনাসের কত আসে দেখো সি, তাহলে এসেছে -17, এরকম 4 প্লাস 9, এটা হচ্ছে আমার কত -6 ছিল, এটা প্লাস 17, এখানে মাইনাস ছিল সূত্রে, সো -7। তাহলে দেখো 4 আর 9 করলে কত আসে, এখানে দেখো আমার 13 -17, তাহলে কত আসে √4। দেখো আমার ব্যাসার্ধ চলে আসে এটা এরকম আসছে, আর ইকুয়াল টু -4। ব্যাসার্ধ বের করলে আসে -4 আর কি, মানে রুটির ভিতরে মাইনাস আসছে। সো রুটির ভিতরে মাইনাস আসা মানে কি কাল্পনিক বা অবাস্তব। হ্যাঁ, তার মানে এখানে তুমি কাল্পনিক বা অবাস্তব বৃত্ত পাবা আর কি, কারণ ব্যাসার্ধ তো আমার নেগেটিভ হয়ে গেছে। ব্যাসার্ধ কি আমি তো কখনো এরকম দেখি নাই যে ব্যাসার্ধ বা দূরত্ব নেগেটিভ হতে পারে, তাই না? সো এই হচ্ছে ঘটনা, তার মানে এটার কোনো বাস্তব কোনো অস্তিত্ব নেই এই বৃত্তের। তো এখানে তুমি কাল্পনিক বা অবাস্তব বৃত্ত পাবা। ঠিক আছে, সুতরাং তুমি বলতে পারবা যে এরকম যে যেহেতু এখানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সি আসছে, সুতরাং প্রদত্ত সমীকরণটি কোনো বাস্তব বৃত্ত সূচিত করে না। বুঝতে পারছো? সো এই হচ্ছে ব্যাপার। তো এটা বুঝতে পারছো? তাহলে হ্যাঁ, এগুলো আমরা একদম প্রথম ক্লাসে টুকটাক শিখছি। এবার চলো আমরা 3 নাম্বার চলে আসি। 3 নম্বর মানে ইম্পর্টেন্ট অঙ্ক, এতগুলো স্টার দিয়ে রাখছিলাম। বলছে এর দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দুতে আছে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো অনেক জায়গায় আসছে আর কি, কুমিল্লা বোর্ডে আসছে, সিলেটে আসছে, তারপরে চুয়েটে আসছে। বলছে যে এরূপ দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়। তো দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। সো সেটা যদি একটু দেখি, 3-1 3-1
কারণ কথা হচ্ছে ভাই যদি উভয়কে স্পর্শ করে তখন মানে ঘটনাটা কী হয়, আমাকে সমীকরণ বের করতে বলছে। সো আমরা কিছু জিনিস জানি, যেমন আমরা জানতাম যে একটা বৃত্ত যখন মানে এক্স অক্ষকে স্পর্শ করে তখন হচ্ছে আমার হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়। হ্যাঁ, মানে জি স্কোয়ার ইকুয়াল টু সি হয় যদি এক্স অক্ষকে স্পর্শ করে, আর ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে হচ্ছে এফ স্কোয়ার ইকুয়াল টু সি। তার মানে উভয় অক্ষকে যখন স্পর্শ করে তখন কিন্তু এরকম হয় যে তোমাদের কি বলে তিনটাই সমান আর কি, ঠিক আছে। যেহেতু বৃত্ত মানে দুইটা বৃত্ত আর কি, এখানে বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করলে উভয় অক্ষকে স্পর্শ করলে কি হয়, তোমার এরকম হবে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে। বুঝতে পারছো? এটা আর কি উভয়কে স্পর্শ করলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু সি। সো দুইটা বৃত্তের কথা বলছে। এখন আমরা আগে একটার জন্য ছবি আঁকি। হ্যাঁ, উভয় অক্ষকে স্পর্শ করা একটা ছবি আঁকি। যেমন দেখো এরকম, এটা আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা আমার মূল বিন্দু আর কি। সো উভয় অক্ষকে স্পর্শ করা যদি আমি একটা বৃত্ত আঁকি, যেমন এখানে ধরো এইরকম সেট করে নাই, ও অক্ষকে স্পর্শ করছে। দেখো এক্স অক্ষকে স্পর্শ করছে, ও অক্ষকে স্পর্শ করে দিচ্ছে বৃত্তের কেন্দ্র। এটা হচ্ছে আমার মাইনাস সি হচ্ছে মাইনাস জি মাইনাস এফ হচ্ছে সি, ঠিক আছে। এটা হচ্ছে আমার মানে আগে একটা আঁকো, একটা আঁকলে এমনি বুঝতে পারবা। সো মাইনাস জি ইকুয়াল টু মাইনাস এফ, মাইনাস জি কমা মাইনাস এফ হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এখন দেখো যদি বৃত্তের কেন্দ্র হয় আমি কি করি, একটু বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ মানে কি, এই অংশটা হচ্ছে আমার মাইনাস এফ, আর এই অংশটা কিন্তু আমাদের মাইনাস জি, এটা কিন্তু আমরা জানতাম। এটা হচ্ছে আমার কি মাইনাস এফ, এটা হচ্ছে আমার মাইনাস এফ জি, এটা কিন্তু আমরা জানি। সো এটা আমরা ধরো এন লম্বটা নিয়ে দিলাম, এটা কিন্তু ধরো এন লম্বটা নিয়ে দিলাম। বুঝতে পারছো? তাহলে তোমাদের এখানে যে ও এম ইকুয়াল টু ধরো সি, ও এম ইকুয়াল টু সি এন ইকুয়াল টু ছিল হচ্ছে মাইনাস এফ জি, আর হচ্ছে তোমাদের সি এ, সরি কী করলাম আমি, এটা মাইনাস এফ, মানে ও এম ইকুয়াল টু সি এন ইকুয়াল টু আমার কি মাইনাসের জি, আর এই সি এমটা হচ্ছে আমার মাইনাসের এফ, ঠিক আছে। বা ও এন বা বলতে পারে ও এন বা সি এম ইকুয়াল টু আমার কি মাইনাসের এফ, ঠিক আছে। এখন আমরা জানি যে কেন্দ্র থেকে পরিধিবন্ধ দূরত্বটা হচ্ছে আমার কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো এটা কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ, মানে এটাও বৃত্তের ব্যাসার্ধ হইতেছে, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ হইতেছে, মানে এটাও আর হইতেছে, এটাও আর। বুঝতে পারছো? তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি, আমি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার কেন্দ্রের ভুজের মান অথবা কেন্দ্রের কোটির মান। বুঝতে পারছো? কারণ আমরা জানি এক্স অক্ষকে যদি স্পর্শ করে তবে বৃত্তের মানে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্রের কোটির মান হয় হচ্ছে আমার কি বৃত্তের ব্যাসার্ধ, মানে মাইনাস এফের মান হবে বৃত্তের ব্যাসার্ধ। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে আমার এই কেন্দ্রের ভুজের মান হবে হচ্ছে গিয়ে আমার কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ। বুঝতে পারছো? সো এটাই আর কি দেখায়, মানে এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা জানি যে এরকম, আমি একটু জাস্ট লিখে দিই, আর ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স অক্ষকে স্পর্শ করলে হচ্ছে মাইনাস এফের মান, আর ইকুয়াল টু ওয়াই অক্ষকে স্পর্শ করলে কী হয় আমাদের মাইনাস জি এর মান, ঠিক আছে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে মাইনাস জি এর মান, এই ব্যাসার্ধ আমি এখানে বুঝতে পারছি। তার মানে তুমি কি মাইনাস জি ইকুয়াল টু মাইনাস এফও বলতে পারবে এখানে, ঠিক আছে। সো এখন দেখো কথা হচ্ছে ভাই ব্যাসার্ধ তো আর কি আমার মানে ভিন্ন ভিন্ন হতে পারে না, এই ব্যাসার্ধ দূরত্ব যতটুকু এই ব্যাসার্ধ কি ততটুকুই দূরত্ব, তাই না? ব্যাসার্ধ তো ভিন্ন ভিন্ন হতে পারে না। কিন্তু তাহলে আমার ব্যাপারটা কী দাঁড়িয়েছে, দেখো কেন্দ্রের যে ভুজ আছে এই কেন্দ্রের ভুজের মান আর কেন্দ্রের কোটির মান কিন্তু আমার সমান হবে, এটা কিন্তু এখানে ফার্স্ট কথা। যেহেতু আমার কি হবে যে আমি যা দেখতেছি যে ব্যাসার্ধগুলো এই ব্যাসার্ধটা এই ব্যাসার্ধটা সমান, তাহলে এই ব্যাসার্ধটা কী ছিল মাইনাস এফের মান
এই ব্যাসার্ধ গেছিল মাইনাস জি এর মান, তাহলে কেন্দ্রের ভুজের মান আর কেন্দ্রের কোণের মান কিন্তু আমার সমান হবে। এটা বুঝতে পারছো? এটা হচ্ছে আমার ফার্স্ট কথা। এখন সেকেন্ড কথা দেখো যেহেতু আমার উভয় অক্ষকে স্পর্শ করছে, মানে দুটি অক্ষ স্পর্শ, তাহলে আমরা দেখছি যে এখানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু সি হয়। ঠিক আছে, সো প্রথমে আমরা দেখছি হচ্ছে এখানে কি হবে, কেন্দ্রের ভুজের মান আর কেন্দ্রের কোণের মান সমান হবে, মানে মাইনাস জি এর মান আর মাইনাস এফ এর মান সমান হবে এখানে। হ্যাঁ, ধরো 4 বা কত 3 এরকম আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে এখানে, কারণ কি ও উভয় অক্ষকে স্পর্শ করছে, যার কারণে আমি দেখছি। কারণ একটাকে এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সি হয়, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সি হয়, তাহলে কি এখানে আমি দেখতে পাচ্ছি যে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তার মানে জি স্কোয়ার প্লাস এফ ইকুয়াল টু সি হবে আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। এখন দেখো বৃত্তটা যদি আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা কিন্তু মানে বৃত্ত দুইটা সমীকরণ লিখতে পারবো। এটার ক্ষেত্রে আমি এরকম লিখতে পারবো, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এফ 2gx প্লাস এফ 2gy প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ একটা লিখতে পারবো, মানে 1। কারণ কেন ভাই, কারণ হচ্ছে দেখো আমি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সি, তাহলে আমি এফ এর জায়গায় কী বসে দিয়েছি, যা জিগুলো বসাই দিয়েছি, বুঝতে পারছো? আর সি এর জায়গায় কী বসে জি স্কোয়ার বসাই দিয়েছি, তাহলে এটা আমি সব জি দিয়ে লিখছি, আর এফ দিয়ে লিখলে সব এফ দিয়ে লিখতে পারবো, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2f(x) প্লাস 2f(y) প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু 0। এটাও লিখতে পারবো, কোনো সমস্যা নেই, দুইটা লেখা যাবে, বুঝতে পারছো? বা দুইটাই কিন্তু 1 নম্বর সমীকরণ, কারণ এই বৃত্তির সমীকরণ হইতেছে, তাই না, এরকম। সো এখন এটা হচ্ছে তোমার ঘটনা। তার মানে দেখো আমার এই সমীকরণে টোটাল সমীকরণে আনন থাকে কিন্তু 3টা জিএফসি, কিন্তু এখন দেখো সমীকরণে আনন হয়ে গেছে একটা কি শুধু এফ অথবা শুধু জি। তুমি একটা শুধু জির মান জানলে সমীকরণ বের করতে ফেলতে পারবা, বা শুধু এফ এর মান বের করতে জানলে আমি কি সমীকরণে কি করতে পারবো, সমীকরণ বের করে ফেলতে পারবো, বুঝতে পারছো? সো এখন দেখো যেহেতু আমার এটা হচ্ছে 2 নাম্বার কথা গেলো, তার মানে একদম প্রথমে আমি কেন্দ্রটা বের করে ফেলছি, কেন্দ্রের স্থানাঙ্ক বুঝে গেছি যে এখানে কী হবে, যে কেন্দ্রের স্থানাঙ্ক আমার মাইনাস জি মান আর হচ্ছে মাইনাস এফের মানটা সমান হবে আর কি। ঠিক আছে, এটা আমি একদম ব্যাসার্ধ দিয়ে বুঝে ফেলছি, মানে কেন্দ্রের ভুজের মান আর কেন্দ্রের কোটের মান কি আমার সমান হবে, এটা 1 নম্বর বুঝতে। 2 নম্বর বুঝতে পারছি যে এখানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে, তার মানে কি এখানে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে, তার মানে এখানে আমি বৃত্তের সমীকরণটা লিখে ফেলতে পারি এইভাবে। আর 3 নম্বরও আমাকে আরেকটা শর্ত বলেছে, দেখো 3টা শর্ত কিন্তু আমি এখানে পেয়ে গেছি। 3 নম্বরও আমাকে বলেছে যে এই বৃত্তটা হচ্ছে আমাদের এরকম, ধরো একটা বিন্দুগামী, মানে 1,8 1 এখানে হলে 8 উপরে হবে, তাহলে ও হচ্ছে আমাকে বলছে যে এই বৃত্তটা হচ্ছে আমার 1,8 এই বিন্দুগামী, তাহলে 1,8 বিন্দুগামী হলে তা সিদ্ধ করলে আমি কিন্তু জির মানটা বের করে ফেলতে পারবো। মানে এক্স ইকুয়াল টু তুমি কি বসাবা, 1 বসাবা, আর ওয়াই ইকুয়াল টু 8 বসাবা, তাহলে কিন্তু আমার আর জির মানটা চলে আসবে আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটাই করি, যেমন দেখো আমরা 1 নং এটা নিয়ে কাজ করি, এফটা বাদে দেখা যাচ্ছে, তাহলে জিটা নিয়ে কাজ করি। তাহলে আমি বলতে পারবো যে এখানে বৃত্তের সমীকরণ এমন হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2gy প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু 0। এটা আসে, এটা হচ্ছে মানে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে দেখো এই বৃত্তটা এই বৃত্তটা হচ্ছে আমার 1,8 বিন্দুগামী, বৃত্তটি কত 1,8 বিন্দুগামী, 1,8 বিন্দুগামী হলে তাহলে আমি সিদ্ধ করে দিই, তাহলে এক্সের জায়গায় 1 বসলে আসবে 1 প্লাস ওয়ার জায়গায় 8 বসলে আসবে 1864 প্লাস হচ্ছে তোমাদের ছিল 2gx। ঠিক আছে, তাহলে আসবে হচ্ছে 2gx মানে হচ্ছে প্লাস হচ্ছে 2g আসবে, কারণ এক্সের জায়গায় 1 বসেছে, প্লাস 2 কি ছিল যে gy, তাহলে এখানে আসবে তোমার হচ্ছে 16 প্লাস 16 প্লাস 16g প্লাস তোমাদের জি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে কী চলে আসতেছে, এখানে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে জি স্কোয়ার এখানে কত আসছে দেখো, প্লাস 16g আর হচ্ছে 2g মানে 18g প্লাস 18g প্লাসে তোমাদের কত দেখো, এখানে আছে
64, এখানে আছে তোমাদের 1, তাহলে এটা আসবে তোমাদের এরকম 65। এখন ঝামেলা হলো বা এটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে আর কি, জি এর কোনো ডিরেক্ট মান আসে নাই। সো দ্বিঘাত সমীকরণ যদি আসে তাহলে আমরা জানি যে একটা দ্বিঘাত সমীকরণে কিন্তু দুইটা মান আসে, বা দুইটা মূল বা বীজ থাকে কিন্তু দুইটা, তাহলে জি এর কিন্তু এখানে আমার দুইটা মান আসবে আর কি, ঠিক আছে। সো দেখো যদি আসে তাহলে এরকম আসে, যেমন এখানে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এরকম আসবে যে এটা তুমি ডিরেক্ট ক্যালকুলেটর করতে পারো, সরাসরি যদি করো এরকম আসে যে একটা আসবে হচ্ছে জি প্লাস 5 আর জি প্লাস 13 ইকুয়াল টু 0। তাহলে দেখো সুতরাং জি এর মান কত আসলো, জি ইকুয়াল টু 5 অথবা কি আসবে -30, দুইটা মান আসছে, বুঝতে পারছো? কারণ 5 তোমার 65, সো তুমি ডিটেকে এভাবে এক লাইন কম করে লিখে দিতে পারো, সমস্যা নেই। সো এটা গেল জি এর মান আমি পেয়ে গেলাম। এখন দেখো আমার জি দুইটা মান আসছে। এখন জি দুইটা মান আসা মানে কি, সবসময় মনে রাখবা, তোমার মাথায় রাখবা যে জিএফসি মানে সমীকরণের যে জিএফসি ছিল, এই জিএফসি এর যে কোনো একটার যদি দুইটা মান আসে, মানে জি এর দুইটা মান আসলো বা সি এর দুইটা মান আসলো বা এফ এর দুইটা মান আসলো, মানে যে কোনো একটা যদি দুইটা মান আসে, দুইটা মান আসলে বুঝতে পারবো এখানে তুমি বৃত্ত একটা না বৃত্ত পাবা দুইটা, বুঝতে পারছো? তার মানে এখানে আমার যেহেতু জি এর দুইটা মান আসছে, আমি অবশ্যই এখানে পাবো বৃত্ত হচ্ছে দুইটা। তার মানে জি ইকুয়াল টু তুমি -5 বসালে তাহলে একটা বৃত্ত পাবো, আর জি ইকুয়াল টু জি ইকুয়াল টু তুমি 5 বসালে একটা বৃত্ত পাবো, আর জি ইকুয়াল টু কি সেটা মাইনাস আসবে, সরি প্লাস আসছে জি প্লাস পাবো। তার মানে জি ইকুয়াল টু যদি -5 বসো তাহলে একটা বৃত্ত পাবো, আর জি ইকুয়াল টু -13 বসালে কি তুমি আরেকটা বৃত্ত পাবা, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, যেমন আমি যদি সমীকরণ দুটো তোমাকে একটু বের করে দিই। আমাদের এক নং কাছে কী ছিল যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2gy প্লাস জি স্কোয়ার, সুতরাং এক নং আমি জাস্ট মান বসাই। এক নং আমি জি ইকুয়াল টু -5 বসাই, -5 হলে সমীকরণটা এরকম আসে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের 10x মাইনাসের 10y প্লাস 25, এটা একটা সমীকরণ আসবে। আর আরেকটা আসলে আমি কী করবো, আবার জি ইকুয়াল টু আমি কত বসাইতেছি -13 হলে, তাহলে কী আসবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে -13 হলে কত আসছে হচ্ছে 2gx আছে 26 -26 x -26 y প্লাস 169 ইকুয়াল টু 0 হবে। সো এই হচ্ছে দুইটা, এটাই অ্যান্সার আর কি। সো এখন এটা যদি বুঝো, সো এখন দেখো আমি একটু যদি ছবিটা আঁকতে চাই, তো এখন দেখো যেমন আমার এফটা তো আমার সেমই, এফ নিয়ে ঝামেলা নাই। সো এখন দেখো আমার এরকম আসবে আর কি, যে জি ইকুয়াল টু যদি আমি কত আসে যে -13 বসাই, এখানে হচ্ছে জি এর মানে হচ্ছে আমার -5 একটার জন্য, আর আরেকটার জন্য হচ্ছে আমার -13। সো এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখন ব্যাপারটা কী হয়, যেমন দেখো জি এর মান যদি আমার এখানে জি এর মান কত আসছে -5, জি এর মান -5 আসে মানে কি মাইনাসের জি এর মান কিন্তু 5 আসা। সো -জি কিন্তু তোমার ইয়া ছিল আর কি, কি বলে বৃত্তের কেন্দ্রের ভুজের স্থানাঙ্ক, তাহলে কি মাইনাসের এফও কী হবে আমার 5 হবে, বুঝতে পারছো? মাইনাসের এফও কিন্তু আমার 5 হবে, কারণ আমি বলছি যে এখানে যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করছে, ব্যাসার্ধ দুইটা সমান, আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটির মান হয় হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজের মান হয় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কি আমার কেন্দ্রের কোটির মান আর কেন্দ্রের ভুজের মান কিন্তু এখানে সমান, তার মানে কি এখানে ধরো এটা হচ্ছে আমার 5 মানে ছোটো বৃত্তের জন্য আর কি, ঠিক আছে। আর বড় বৃত্তের জন্য যেহেতু আমার জি এর মান পাইছে -13, তাহলে জি ইকুয়াল টু কত হয়, মানে জি ইকুয়াল টু পাইছে -13, তাহলে মাইনাস জি ইকুয়াল টু হবে হচ্ছে তোমার 13, তাহলে কি মাইনাসের এফও হবে কি আমার 13, তাহলে 13 আর 13 হবে হচ্ছে মানে -জি, মাইনাস এফ, এটা হবে হচ্ছে -13, তাহলে 13, কিন্তু আমার মানে কেন্দ্রটা কিন্তু আরও বড় হবে আর কি। সো এটা ছিল আমার কত 5,5। তাহলে এবার দেখবো 13,30 ধরো এখানে একটা বড় বৃত্ত, ওই বৃত্তটাও কিন্তু আমার এই 1,8 বিন্দু দেওয়া যাবে। সো ও যেহেতু আমাকে দুইটা সমীকরণ বলছে, ওটাই আমি করতেছি। যেমন এরকম দেখো,
মানে আমি দুইটা ইয়াকে স্পর্শ করাবো। খুবই দুঃখজনক বিষয়টা। চিত্রটা কীভাবে আঁকা যায়। আচ্ছা দেখো, বৃত্তটা ধরো এইরকম, আসলে আমার বিন্দুটা তো মেপে নিয়ে নেয়, এই জন্য আর কি একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তবে বৃত্তটা এমন হলে এরকম একটা বড় বৃত্ত, এই দেখো একটা বড় বৃত্ত আসতেছে। এই যে বড় বৃত্তটা আসলো, এটাই হচ্ছে তোমাদের, এই যে দেখো এখানে বড় বৃত্তটা আসছে। আসলে এই যে এই বিন্দুটা আসলে এইখানে হবে, এটা না, এই বিন্দুটা এইখানে হবে। আমি তো মেপে আঁকি না, এই জন্য আর কি একটু উল্টাপাল্টা আসছে। সো এটা না, বিন্দু হচ্ছে এটা। তাহলে দেখো আমার এই দ্বিতীয় বড় বৃত্তটাও কিন্তু, বা এই যে সমীকরণটা দেখছি, এই বৃত্তটাও কিন্তু আমার এই বিন্দু দিয়ে যাইতেছে। আবার এই বিন্দুটা কিন্তু উভয়কে স্পর্শ করছে। দেখো এই বৃত্তটা, ছোট বৃত্তটা উভয়কে স্পর্শ করছে, বড় বৃত্তটা উভয়কে স্পর্শ করছে, এবং উভয়ে কি আমার 1,8 বিন্দু দিয়ে গেছে। সো ওর কেন্দ্রটাও কিন্তু আমি জানি, মানে 13,13 আর কি, 13,13, আর ওটা কত 5,5, ঠিক আছে। সো এটাই হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে আমরা এটা বুঝতে পারলাম 3-এর আগে এটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল যে এরূপ দুটি বৃত্তের সমীকরণে যে উভয়কে স্পর্শ করে এত বিন্দু দিলাম। তার মানে আমার 3টা শর্ত আমাকে বলে দিচ্ছে যে উভয়কে স্পর্শ করলে আমি কি জানি যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু, প্রথম শর্ত হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমার কি করবে যে কেন্দ্রের ভুজের মান আর কেন্দ্রের কোণের মান সমান হবে। এটা হচ্ছে আমি প্রথম বুঝতে পারছি। 2 নম্বর বুঝতে পারছি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার টু সি হবে, ওখান থেকে আমি সমীকরণ বের করছি। আর 3 নম্বর কন্ডিশন হচ্ছে আমার 1,8 বিন্দু দিয়ে যায়। সো এটা গেল আর কি। তো বাকিটা আমি পরে ক্লাসে দেখাচ্ছি।